নমস্কার। আজ আমি একটি জনগণনার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাষা সংক্রান্ত বিষয়। আমরা ইতিমধ্যে জানি জনগণনার কাজ সমগ্র ভারতবর্ষে শুরু হয়েছে এবং আসাম রাজ্য স্বগণনার কাজ অর্থাৎ জনগণনার প্রথম পর্যায়ের যে দুটো অংশ রয়েছে, প্রথম অংশ হচ্ছে স্বগণনার কাজ, দ্বিতীয় অংশ হচ্ছে গৃহ পরিদর্শন, হাউস ভিজিট। এই দুইটা অংশ মিলিয়ে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে আরম্ভ হবে। 2027 সালের ফেব্রুয়ারি মাসে যে দ্বিতীয় পর্যায়ে জনগণনার পপুলেশন ইনুমারেশনের কাজ আরম্ভ হবে, সেটার একটা বিষয় রয়েছে ভাষা সংক্রান্ত বিষয়। সেই বিষয় নিয়েই আজকের আলোচনার মূল বিষয়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতবর্ষের দ্বিতীয় পর্যায়ের পপুলেশন ইনুমারেশন নিয়ে একটা রিহার্সাল হয়েছে দেশের প্রায় 21টি রাজ্যে, এবং সেই রাজ্যগুলির যে রিহার্সাল হয়েছে সেই রিহার্সাল থেকে একটা তথ্য বেরিয়ে এসছে। যদি সত্য হয় সেই তথ্য, তবে আমরা বলতে পারি যে পপুলেশন ইনুমারেশনে প্রায় 28টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে ভাষা সংক্রান্ত প্রশ্নও থাকবে। এছাড়াও নতুন কয়েকটা বিষয় এবারের প্রশ্নমালায় সন্নিবেষ্টিত হয়েছে, যেমন আপনি বোতলজাত খাদ্য বা বোতলজাত জল বা পকেটজাত জল পান করে থাকেন কিনা। এছাড়াও রয়েছে যে তফসিলি জাতি উপজাতি ছাড়াও অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল টাইপ ছাড়াও একটা ওপেন কলাম থাকবে, যেখানে আপনি আদার কাস্টের কথা উল্লেখ করতে পারেন। এছাড়াও আপনার স্টেটমেন্টের উপর ভিত্তি করে গণনাকারী আপনার কাস্ট লিখতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধু যোগ্যতার লেখার কথা বলা হয়নি, বলা হয়েছে কোড অফ ডাইরেক্টরি থাকবে এবং সেখান থেকে কোড বেছে আপনি কোড বসাতে পারবেন। এছাড়াও আপনার বয়ানের উপর নথিভুক্ত হবে শিক্ষাগত যোগ্যতাও। এই নতুনত্ব কয়েকটি বিষয় এবারের পপুলেশন ইনুমারেশনের কথা আমরা শুনতে পাচ্ছি এই রিহার্সাল থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি বিগত দিনের যে সেন্সাস হয়েছে, অর্থাৎ স্বাধীন ভারতে এখন পর্যন্ত প্রায় 60টি সেন্সাস অনুষ্ঠিত হয়েছে। 1951 সাল থেকে 1951 সালে প্রথম সেন্সাস হয়, তারপর থেকে ক্রমান্বয়ে 60টি সেন্সাস অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে যে সেন্সাসের কাজ চলছে সেটা হচ্ছে 8ম। সেই 60টি সেন্সাসের কাজকর্মকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে প্রতিটি সেন্সাসে সেই ভাষা সংক্রান্ত প্রশ্ন ছিল। যেমন 1951 সালের সেন্সাসে মাদার টং হিসাবে কোয়েশ্চন ছিল 7 নম্বর কোয়েশ্চন। 8 নম্বর কোয়েশ্চন ছিল বাইলিঙ্গুয়ালিজম অর্থাৎ দ্বিভাষিক কিনা আপনি। 1961 সালে 7A এবং 7B বলে দুটো কোয়েশ্চন ছিল, যে মাদার টং কি আপনার এনি আদার ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, সেই দুটো কোয়েশ্চন ছিল। 1971 সালেও 14 এবং 15 নম্বর প্রশ্ন ছিল। 1981 সালেও 6 ও 7 নম্বর প্রশ্ন ছিল মাতৃভাষা ও অন্যান্য ভাষা জানেন কিনা সেই বিষয়ে। 1991 সালে সেই 1981 সালের যে কোয়েশ্চন ছিল 6 ও 7 সেম ছিল 1991 সালে। 2001 সালে 10 ও 11 নম্বর কোয়েশ্চন ছিল মাদার টং এবং আদার ল্যাঙ্গুয়েজ জানেন কিনা। সেই 2001 সালের 10 ও 11 নম্বর প্রশ্ন 2011 সালের সেন্সাসেও ছিল। অর্থাৎ 1951 সালের থেকে 2011 সাল পর্যন্ত সবকটি সেন্সাসে ভাষা সংক্রান্ত দুটি প্রশ্ন ছিল। একটি প্রশ্ন ছিল আপনার মাতৃভাষা কি, আর অন্য একটি প্রশ্ন হচ্ছে আপনি অন্য ভাষা জানেন কি। যদি আমরা এই 2011 সালের সেন্সাসের রিপোর্টকে যদি পর্যালোচনা করি, তখন আমরা দেখতে পারবো যে সমগ্র ভারতবর্ষে মাতৃভাষা হিসাবে সর্বাধিক নাম লিখেছিলেন হিন্দি ভাষাভাষী মানুষ। অর্থাৎ প্রায় 52 কোটি 80 লক্ষ মানুষ হিন্দি ভাষাকে মাতৃভাষা হিসাবে 2011 সালের সেন্সাসে সন্নিবেষ্টিত করেছিলেন। এবং সেটা যদি শতাংশের হিসাবে আমরা দেখি, তাহলে দেখতে পাবো 43.6%, 43.6% মানুষ হিন্দি ভাষাকে মাতৃভাষা হিসাবে সেন্সাস রিপোর্ট 2011-তে সন্নিবেষ্টিত করেছিলেন। এখন যদি আমরা অন্যদিকে দ্বিতীয় সর্বাধিক মাতৃভাষা হিসাবে দেখি, তখন দেখতে পাবো যে বাংলা ভাষাকে দ্বিতীয় সর্বাধিক মাতৃভাষা হিসাবে 2011 সালে মানুষ লিপিবদ্ধ করেছিলেন এবং সেই সংখ্যাটা হচ্ছে 9,72,37,639 জন মানুষ। এবং আরও যদি আমরা গভীরে গিয়ে পর্যালোচনা করি, তখন দেখতে পাবো যে বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, শ্রীভূমি, বর্তমানে শ্রীভূমি, পূর্বে ছিল করিমগঞ্জ এবং হাইলাকান্দি, এই 3টি জেলায় প্রায় 29,30,30,378 জন মানুষ
বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে লিপিবদ্ধ করেছিলেন 2011 সালের সেন্সাসে, এবং হিন্দি ভাষাকে সেন্সাসে সন্নিবিষ্ট করেছিলেন 3,62,813 জন। কিন্তু এই 3,62,813 জনের মধ্যে 85,639 জন মানুষ ভোজপুরি ভাষাকে মাতৃভাষা হিসাবে সন্নিবিষ্ট করেছিলেন। অর্থাৎ ভোজপুরি সহ হিন্দি ভাষাকে মাতৃভাষা হিসাবে 2011 সালের সেন্সাসে লিপিবদ্ধ করেছিলেন 3,62,813 জন। এখন যদি আমরা দেখি যে মাতৃভাষা বলতে আমরা কি বুঝি। মাতৃভাষা বলতে সেই ভাষাকে বোঝা যায় একজন ব্যক্তি শৈশবে প্রথম শিখেছেন বা ছোটোবেলায় পরিবারের প্রধানত ভাষা হিসাবে মেইনলি মানে এই ভাষাটাকেই ইউজ করেছেন, সেটাকে আমরা মাতৃভাষা হিসাবে বলতে পারি। কিন্তু যে ভাষায় আমরা পড়াশোনা করি, চাকরি করি, ব্যবসা বাণিজ্য বা দৈনন্দিন জীবনে যে ভাষায় ব্যবহার করি না কেন, সেটা কখনো মাতৃভাষার ভিত্তি হতে পারে না। মাতৃভাষা মানে মাতৃদুগ্ধ সম। তাই আপনি যে ভাষায় বুঝেন বা শৈশব থেকে যে ভাষা আপনি শিখেছেন সেই ভাষাকেই মাতৃভাষা হিসাবে নথিভুক্ত করতে হবে। এবং আপনি যে মাতৃভাষার কথা বলবেন, যদি আপনি বাংলাকে মাতৃভাষা হিসাবে লিপিবদ্ধ করেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে গণনাকারী সেই ভাষাটাকেই মাতৃভাষা হিসাবে লিপিবদ্ধ করছেন কিনা ডিজিটাল ফর্মে। অন্যথায় আপনার মাতৃভাষা পরিবর্তন হতে পারে। সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই গণনাকারী আসবেন আপনার বাড়িতে, ওনার সাথে ভদ্র ব্যবহার করবেন, ওনার সাথে সুন্দর ব্যবহার করবেন, এবং ওনার যে ফর্ম যে উনি ডিজিটালে ফিল আপ করছেন সেদিকে আপনি নজর রাখবেন। অন্যথায় আপনার যে তথ্য দেবেন সেই তথ্য নথিভুক্ত নাও হতে পারে। তাই আপনি সেদিকে সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন। এখন আরেকটা প্রশ্ন, যেটা অন্যান্য জানা ভাষা। এখানে মাতৃভাষা ছাড়াও আপনি যে ভাষাগুলি পড়তে, লিখতে, বুঝতে পারেন সেগুলি উল্লেখ করবেন। যেমন কারো মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু তিনি সংস্কৃত, হিন্দি, ইংরেজি ভাষা জানেন, তখন তিনি অন্যান্য ভাষা জানেন যে কলাম থাকবে সেখানে সংস্কৃত, হিন্দি, ইংরেজি লিখতে পারবেন। আবার কারো মাতৃভাষা বাংলা হতে পারে, আবার তিনি অসমিয়া, সংস্কৃত, হিন্দি জানেন, তখন তিনি অন্যান্য ভাষায় এই কলামটি লিখবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, মাতৃভাষা এবং অন্যান্য ভাষা জানা সম্পূর্ণ পৃথক ও ভিন্ন, দুটিকে একসাথে মিলিয়ে ফেলবেন না। মাতৃভাষা মানে আপনি শৈশব থেকে যে ভাষা শিখেছেন, জেনেছেন বা বুঝেছেন সেই ভাষাটাকে মাতৃভাষা হিসাবে গ্রহণ করবেন। জনগণনায় মাতৃভাষা সঠিকভাবে উল্লেখ করলে দেশের কোন ভাষায় কত মানুষ কথা বলেন তার একটা সঠিক তথ্য আমরা পাবো, এবং এক্ষেত্রে এই তথ্য শিক্ষা, ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, বই, পাঠ্য সামগ্রী তৈরি এবং ভবিষ্যতে সরকারি পরিকল্পনা করতে সাহায্য করে। বিশেষ করে ছোটো ভাষাগোষ্ঠীর মানুষ যারা রয়েছেন তাদের সংরক্ষণ, তাদের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে ভাষাগত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হয়। তাই আপনি সঠিক সত্য তথ্য প্রদান করবেন, এবং অন্য কোনো নেতা বা কর্মকর্তার আঙ্গুলি হেলেনে, ইশারায় আপনি আপনার মাতৃভাষাকে পরিবর্তন করবেন না। সঠিক তথ্য প্রদান করা আপনার দায়িত্ব, এবং সঠিক তথ্য যদি আপনি প্রদান না করেন এবং সেটা যদি প্রমাণ হয়, তবে সেন্সাস অ্যাক্ট 1948 সাল অনুসারে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এটাও মনে রাখবেন, গণনাকারী যদি জেনে শুনেও আপনার তথ্য ভুল নথিভুক্ত করেন এবং সেটা প্রমাণ হয়, তাহলে ওনাকেও শাস্তিযোগ্য অপরাধ পেতে হবে, এবং সেটা 1,000 টাকা থেকে 1,000 টাকা জরিমানা থেকে শুরু করে 3 বছরের জেল পর্যন্ত হতে পারে। তাই একটি নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হলে আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। অন্য কোনো নেতা নেত্রীর কথায় কান দেবেন না, নিজের মাতৃভাষা নিজেই উল্লেখ করবেন। এক্ষেত্রে আপনি সজাগ, সচেতন, সুদৃষ্টি রাখতে হবে। গণনাকারী যখন ডিজিটাল ফর্মে ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ নজর রাখতে হবে। এই আশা রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।